আমার মতো খিচুড়ি লাভার কে কে আছেন? দারুণ মজার এই খিচুড়িটি তৈরি করা একদমই ঝামেলার নয়, খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আর এটা হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি, যেটা আমি তৈরি করেছি একদম রেগুলার রান্না করা ভাতের চাল দিয়ে। আর দারুণ সুস্বাদু এই রান্নাটি, দেখতে আমার সাথে থাকুন। আমি হঠাৎ করে ভাত রান্না করতে গিয়ে কিন্তু খিচুড়ি রান্নার সিদ্ধান্ত নিয়েছি। ভাতের চাল ধোয়া হয়ে গিয়েছিল বলে ভাতের চাল দিয়ে আমি এটা করেছি। আমার ভাতের চাল মিনিকেট চাল। তো এখানে আমি নিয়েছি প্রথমে মুগ ডাল, সোনা মুগের ডাল। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। যে কোনো ধরনের ডাল যখন তখন ব্যবহার করার জন্য আপনারা আমার মতো করতে পারেন। ডালগুলোকে কেনার পরে খুব ভালো একটা প্যাকেজিং করে আপনারা সেটা ফ্রিজের ডিপে অথবা ডিপ ফ্রিজ থাকলে সেখানে রেখে দিতে পারেন। আমি কিন্তু এটাই করি, কারণ সব সময় সব ডাল দোকানে পাওয়া যায় না, অথবা চাইলে হাতের কাছে থাকে না। তো ডিপ ফ্রিজে থাকলে কিন্তু পোকা লাগে না, সেজন্য যে কোনো সময় ব্যবহার করা যায়। আর এই সোনা মুগের ডালটা চিকুন চিকুন আর দেখতে একদম সোনালি, পাতলা, খুব দারুণ, এজন্য বলা হয় সোনা মুগের ডাল। তো এই ডালটা খুব ভালো করে ভাজতে হবে, সেই সাথে খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায়, কালো হয়ে না যায়, তবে কিন্তু খিচুড়ির মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আর কালো কালো ভাব চলে আসবে। খুব সুন্দর করে রোস্ট করে নিতে হবে। যখন এটা রোস্টেডটা খুব সুন্দর করে হয়ে যাবে, তখন এখান থেকে একটা দারুণ ফ্লেভার বের হবে। এটা ব্রাউন করে নেওয়ারও প্রয়োজন নাই। আমি একটা বাটিতে পানি নিয়ে রেখেছি। আমার এটা ভাজা হয়ে গেলে এটা পানির মধ্যে ঢেলে দিয়ে এবারে আমি সমপরিমাণ নিয়েছি মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল যদি ভেজে না নেওয়া হয় তবে একটু পিচ্ছিল ভাব তৈরি হয়, এটাও কিন্তু ভেজে রান্না করতে হয়। তো আমি খিচুড়ির মধ্যে মাসকলাইয়ের ডালটা দিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুবই টেস্টি। তো এই ডালটাও আমি সেম পদ্ধতিতে ফ্রিজে রেখেছিলাম এবং সেখান থেকে আমি আমার প্রয়োজন মতো নিয়ে বাকিটা আবার তুলে রেখেছি এবং এটা আমি টেলে নিচ্ছি। টেলে নিয়ে ওই পানিতে দিয়ে একই সঙ্গে ধুয়ে রাখবো, টালার পরে ধুবো। তো আপনারা আবার যেন এই ডালটাকে ধুয়ে নিয়ে টালবেন না, এই ডালগুলো টালতে হয় শুকনো অবস্থায়। শুকনো অবস্থায় টালার পরে তারপরে পানি দিয়ে ধুতে হয়। ডালের মধ্যে যে আধ ভাঙা ডালগুলো ছিল সেগুলো একটু কালো কালো মতন হয়ে যাচ্ছে, তবে এই ডাল ভাজলেও কিন্তু টোটাল ভাজা হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। ডালের ফ্লেভারটা বেরোনো মানেই ডালটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়া। আমি একটু ঝাঁকিয়ে উপর নিচ করে নিয়ে আস্ত ডালগুলোকে আর একটু টেলে নিলাম। নিচের ডালগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এতে কোনো প্রবলেম হবে না। এরপর আমি একটা কড়াই নিয়ে নিলাম, এই হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দেব ঘি। 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন, আবার যদি চান তবে রান্না করতে পারেন সয়াবিন তেল দিয়ে বা রেগুলার তেল। এর মধ্যে আমি দিয়ে দেব একটা লম্বা দারচিনি, 2 ইঞ্চি একটা দারচিনিকে ভেঙে 3 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তেলের আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। 6-7টা লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 10-15টা গোলমরিচ। গোলমরিচের সাইজগুলো ছোটো বিধায় একটু বেশি দিলাম, এ থেকে ফ্লেভার বেরোবে, ঝাল বেরোবে না। আর 5-6টা এলাচ ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটার সাথে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এই মশলাটার ফ্লেভারের কারণে কিন্তু অনেক উপকার হবে। যেমন আমি এটা ব্রয়লার মুরগি ব্যবহার করছি, একটা বড় সাইজের ব্রয়লার মুরগি, যেটার ওজন কিনা ছিল 3.5 কেজি মতো। সেখান থেকে আমি 800 গ্রামের মতো মুরগি নিয়েছি। তো এই মুরগিটা আমি এবার এই কড়াইতে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব এই মশলা দিয়ে। আপাতত এর মধ্যে আমি লবণ দেব না।
এটা মিডিয়াম টু লো আঁচে ভাজা থাকবে। দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে টুকরো করে। এই মুরগিটা যদি ভালো করে ভাজা হয় এই মশলাগুলো দিয়ে, তবে এটা ফার্মের মুরগি বোঝাটা কিন্তু একদমই কষ্টকর। মুরগিটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, খুব বেশি নাড়ার দরকার নেই। একটু এরকম সাজিয়ে রেখে তারপরে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে। এতে করে মুরগির মধ্যে যেরকম ঘির ফ্লেভারটা চলে যাবে, তেমনি মুরগি ভাজার কারণে একটু শক্ত হয়ে যাবে। আর আমি এর মধ্যে ঝালটা দিয়ে দিলাম কালারের কারণে এবং টেস্টের কারণে। আমি এর মধ্যে শুকনো ঝালটা ব্যবহার করেছি যে পরিমাণ, এটা হচ্ছে 1.5 চা চামচ, এতে করে তেলের মধ্যে কালার সৃষ্টি হওয়ার জন্য। এবার আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব গরম মশলা, যেটা আমার হাতে তৈরি করা। তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিচ্ছি জিরার গুঁড়া। এগুলো কিন্তু কোনোটাই রোস্টেড না। এইগুলো চাইলে আপনারা বাটা দিতে পারেন। বাটা আমার গুঁড়া মশলা আছে বলে আমি বাটা মশলা দিলাম না। আপনাদের না থাকলে আপনারা বেটে দেবেন। বাটা মশলায় কিন্তু খুব সুন্দর স্বাদ হয়, টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আর গরম মশলার সমস্ত উপকরণগুলো আপনারা যদি পাটায় বেটে মিহি করে দিতে পারেন, তবে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও বেশি আসবে। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচি। পেঁয়াজটা কিন্তু আমি ঘিতে ভেজে নিলাম না। ভেজে নিলে একরকম টেস্ট হতো, আর এভাবে কাঁচা দিলে অন্য রকম টেস্ট। পেঁয়াজের এই টেস্টটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এটা কিন্তু এখন একরকম কষা মাংস বলতে পারেন। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ দেব। আমি খিচুড়িতে বেশি হলুদ দেব না, এই হলুদটা শুধু মাংসের জন্যে। এটা খিচুড়িতে যাবে বটে, তবে খুব কালারটা হালকা হবে খিচুড়ির, মাংসের কালারটাও হালকা হবে। হলুদটা না দিলে একদম ফ্যাকাশে লাগতো, তাই খুব সামান্য পরিমাণ দিয়েছি। না দিয়েও করা যায়। যদি মোটেও ঝালের গুঁড়া ব্যবহার না করা হয়, তাহলে হলুদের গুঁড়া মোটেও ব্যবহার না করা হলে, কাঁচা ঝাল দিয়ে করলে খিচুড়িটা একদম সাদা হয়ে আসবে। আর এই মাংসটা রান্না করতে করতে এমন অবস্থা হবে যেটা কষা মাংস হবে। এই মাংসটা দিয়ে যদি খিচুড়ি রান্না না করেন, তবে কিন্তু এটা এমনিই খাওয়া যাবে। এত সুন্দর করে কুক করতে হবে। ভালো করে কুক না করলে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে না। মাংসের দিয়ে ভুনা খিচুড়ির জন্য মাংসটা কিন্তু পরিপূর্ণ রান্না করা চাই। এবার আমার দেওয়া বাকি ছিল বাটা মশলা, তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজ কুচি আমি দিয়েছি, তাই পেঁয়াজ বাটা ব্যবহার করব না। পেঁয়াজ বাটাটা দিলে খিচুড়িটা একটু মাখো মাখো টাইপের হয়, তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমার একটু ঝরঝরে খিচুড়ি ভালো লাগে। যাই হোক, তো আমি এটা দিয়ে এবার খুব ভালো করে আবার কষিয়ে নেব। পেঁয়াজ এবং আদা, রসুন এবং আদার যে একটা কাঁচা গন্ধ আছে, এটা চলে যাবে। সেই সাথে মাংসটা আরও সুন্দর করে কষানো হবে। আর কালারটা এত সুন্দর যে দেখে মনে হচ্ছে খেয়ে নিই, তেমনি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি যে ডালগুলো পানির মধ্যে রেখেছিলাম, ওগুলো ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এক এক করে। আমি এই 2টি ডাল বাদেও এদের সমপরিমাণ মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি একটু হালকা গরিব মানুষ, সেজন্য আমি মিনিকেট চাল খাই। তো যাই হোক, আমি সেই চালটা ভাত রান্না করার জন্য ধুয়ে ফেলেছিলাম। তো এবার আমার ডাল মিশানো হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি সেই চালটা দিয়ে দেব। ভাত খাওয়ার যে চালটা, একদম মোটা না, এগুলো কিন্তু একটু পাতলা পাতলা চিকুন চিকুনি। এগুলো একদম পোলাও চাল বড় হয়ে গেলে যেরকম দেখা যায়, চিনি গুঁড়া চাল রান্না করার পরে ভাজার পরে যেমন হয় ওরকম হয়। তবে একটা কথা, একটা টিপস হলো এই যে এখানে শুধুমাত্র এই চালটা মিশিয়ে নেবেন, ভাজবেন না।
সেদ্ধ চাল ভাজবেন না, ভাজলে কিন্তু সেটা আরও বড় বড় অনেক মোটা মোটা ভাত হবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এই চালটা জাস্ট আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, পোলাও চাল হলে আপনারা ভাজতে পারেন, কিন্তু সেটার থেকে আমি একটু এরকম মোটা চালের পছন্দ করি। তাছাড়া আমার হঠাৎ খেতে মন চাওয়া ভাতের চাল দিয়েই করছি। তো এই চালটা ভাজবেন না, না ভেজে একটু জাস্ট এই মশলার সাথে সাথে মিশে যায় খুব সুন্দরভাবে, এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষানো বলে, এটা কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে পানি। তো আমি কিন্তু একটা জগে এর যে পরিমাণ অনুযায়ী পানি, আপনারা যে চালটা খান সেই চালটায় কতটুকু পানি লাগে সেই পানিটা হিসাব করবেন, যে চাল দিয়ে তৈরি করবেন। আমি যেহেতু পোলাও চাল দিয়ে করছি না তাই মেজারমেন্ট বলছি না। আপনাদের যে চাল খান সেই চালে কতটুকু পানি দিয়ে ভাত রান্না করেন, চালের জন্য ততটুকু পানি দিবেন। লবণ দিয়ে দিচ্ছি, লবণ কিন্তু দিয়েছিলাম না, লবণটা দিয়ে দিলাম। সেই পানিটা দিবেন এবং ডালের অনুপাতে এখানে টোটাল 1 কাপ ডাল, সেই সাথে আমি এখানে 1.5 কাপ মতন পানি নিয়েছি, এতেই হয়ে যাবে। চালের পানির সাথে আর ডালের পানি, এর মধ্যে কিন্তু আর কিছু নেই। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ওটা কিন্তু পানি টানবে না। সো আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করব এবং এই পানিটা আমি যে পানি গরম করার জগ আছে, ইলেকট্রিক জগ, সেই জগে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। কিছুটা পানি রেখে বাদবাকি পানিটা আমি দিয়ে দিয়েছি। ওই পানিটা দিলে হাঁড়িটা একদম ভরে যেত, উতলে পড়লে হয়তো সামলাতে পারতাম না, সেজন্য কিছুটা পানি রেখে সবটা পানি দিয়ে দিলাম, বাকিটা পরে দেব। দিয়ে এবার পানিটা দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। দিলে উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কখন তুলবো, কখন নাড়বো, কখন কি করব এটা বোঝা যাবে। তো বলক উঠে যাবে, যেহেতু গরম পানি দিলে ভাতটা হতে কিন্তু সময় লাগে না। তো আমি এভাবে করে রান্না করছি। পানিটা বলক হতে হতে ঢাকনা দেওয়া আছে, এটা একটা পর্যায়ে আস্তে আস্তে ভিউয়ার্স। তো আমার এই মুরগির মাংস দিয়ে, ব্রয়লার মুরগির মাংস, এই মুরগির মাংসের ভুনা খিচুড়িটা আপনাদের কাছে কেমন লাগলো? সবার রেসিপি কিন্তু একরকম হয় না। তো আমার রেসিপিটা আমার কাছে মনে হয় একটু ভিন্ন রকম। আমি অন্যদের থেকে একটু নিজের মতো করে আলাদা করে রান্না করি। তো আমার রেসিপিটি কেমন লাগলো এটা জানাতে যেন ভুলবেন না। একটু কষ্ট করে লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে রান্নাটা কেমন হলো। এখানে আমি আমার প্রয়োজন মতন কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি, যাতে করে এর ফ্লেভারটাও বের হয়, একটু ঝালও হয়। তো ঝাল আমি যে পরিমাণ গুঁড়া ঝাল দিয়েছিলাম ওটা কিন্তু এর জন্য এনাফ ছিল না, একটু কাঁচা ঝালও দিয়ে দিলাম। আর খিচুড়ি সাধারণত আমরা কাঁচা ঝাল বা শুকনো ঝাল কিছু একটা দিয়ে খাই, আচার দিয়ে খাই, এতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেড়ে যাবে, তাই ব্যালেন্সটা ঠিক করতে হবে। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ ডাল আছে নিচে লেগে যেতে পারে। পোড়া খিচুড়ি কিন্তু পোড়া লেগে গেলে খেতে একটু কষ্ট হয়, আমার অন্তত হয়, আপনাদের কেমন লাগে জানি না। যাতে পুড়ে না যায় দেখবেন। ভাতের পরিমাণটা দেখছি ভাতটা এখনও শক্ত শক্ত মতো আছে। তো আমি এখানে যে পানিটুকু রেখেছিলাম সেই পানিটুকু দিয়ে দিলাম, যেহেতু বেশিরভাগ পানিটুকু শুকিয়ে গেছে। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। আর ঢেকে দিয়ে বলছি ভিউয়ার্স, আমার একটি পেজ আছে, যে পেজটা নাম হচ্ছে নাহিদস উইশ অ্যান্ড ক্রাফট। আমি আশা করি এই পেজে আপনারা লাইক করে ফলো দিয়ে রাখবেন আর আপনারা আপনাদের রেসিপি পোস্ট করবেন। আমার একটি গ্রুপ আছে নাহিদস উইশ কুকিং রুম, আমার সাথে আড্ডা দিতে, রেসিপি শেয়ার করতে এই গ্রুপে জয়েন্ট হতে পারেন। আমার ডেসক্রিপশান লিঙ্কে সবসময় এগুলো দেওয়া থাকে লিঙ্কগুলো। তো আমি এবার নাড়িয়ে চাড়িয়ে ভাতটা হয়ে গেছে, এখানে একটু গরম মশলা একটু জিরার গুঁড়ো একসাথে করে ছিটিয়ে দিচ্ছি। সেই সাথে ভাতটা তো হয়ে গেছে,
চালটা একটু শক্ত আছে কিন্তু গায়ে পানি পানি আছে, এই দমে রেখে ভাতটা কিন্তু একদম সুন্দর মতন হয়ে যাবে। আর দিয়ে দিলাম উপরে খানিকটা ঘি ছড়িয়ে। এই ঘি উপর থেকে দেওয়ার পরে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। কিছু বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে কিছু সময়ের জন্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে একটু দমে রাখতে হবে। তবে অবশ্যই চুলাটা বন্ধ করে। ভাতের মধ্যে যে গরমটা আছে এই গরমেই এ কিন্তু আরও কুক হয়ে যাবে। বেশিরভাগ কুকটা কিন্তু এই গরমে হবে। এটাকে দমে রাখার জন্য নিচে কোনো তাওয়া টাওয়া আর কিছু দিতে হবে না। কিছু সময় পরে এটা ঢাকনাটা উঠায় দিয়ে উপরের ভাতগুলো নিচে এবং নিচের ভাতগুলো উপরে এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, যাতে করে এই উপরের যে ভাতগুলো যদি একটু শক্ত থেকে থাকে ওগুলো নিচে চলে গেলে এই ভাতের গরমে ওগুলো একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। তো এভাবে করে চেপে চেপে দিয়ে এরপরে আমি এখানে একটা স্টিলের প্লেট এভাবে দিয়ে তার উপরে কাচের ঢাকনাটা দিয়ে দেবো, যাতে দমটা খুব ভালোভাবে থাকে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভিউয়ার্স, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।